আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে 10 ম্যাচে 4 জয় এবং 6 পরাজয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স দল। এখান থেকে তাদের প্লে অফে কোয়ালিফাই করতে হলে হাতে থাকা 2 ম্যাচের 2টিতে জয়লাভ করতে হবে। যদি একটিতে হেরে যায় তাহলে তারা প্লে অফের রেস থেকে ছিটকে যাবে এবং তাদের পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে রংপুর রাইডার্স। আজ দুপুর 1:30 রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স দল। এখন খুলনা টাইগার্সের আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই, কারণ তাদের ঠিক উপরেই রয়েছে চিরং কিংস এবং দুর্বার রাজশাহী। চিরং কিংস 3 নম্বর পজিশনে আছে 10 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে, আর 4 নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহী 12 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। এখন দুর্বার রাজশাহীর নেট রান রেটটা হচ্ছে -1 পয়েন্ট, আর খুলনা টাইগার্সের নেট রান রেটটা হচ্ছে -0 পয়েন্ট, যার কারণে খুলনা কিন্তু একটু এগিয়ে আছে নেট রান রেটের দিক দিয়ে। সেক্ষেত্রে যদি খুলনা টাইগার্স তাদের হাতে থাকা 2 ম্যাচে 2টিতে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ইজিলি তারা দুর্বার রাজশাহীকে টপকে তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলতে পারবে। এখন আজকের এই বাঁচা মরার লড়াইয়ে খুলনা রংপুর বাঁচা মরার লড়াই, এটা খুলনার জন্য তো অনেক বেশি এফেক্টিভ একটা ম্যাচ, কারণ আজকের ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে তারা প্লে অফের রেস থেকে ছিটকে যাবে এবং বিপিএল এর প্লে অফের আমরা 4টি দল পেয়ে যাব। অলরেডি তো আমরা রংপুর বরিশাল পেয়ে গেছি, তখন চিটাগং এবং দুর্বার রাজশাহী কনফার্ম হয়ে যাবে যদি আজকের ম্যাচে খুলনা যদি হেরে যায়। সেক্ষেত্রে খুলনা যদি জিতে যায় তাহলে কিন্তু খুলনা এখনও বেঁচে থাকবে। এখনই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুলনা টাইগার্স শিবিরে একটি দুঃসংবাদ রয়েছে এবং একটি সুসংবাদ রয়েছে। দুঃসংবাদটা হচ্ছে তাদের যে 28 বছর বয়সী পাকিস্তানি ডানাতি পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে দলে ভিড়িয়েছিল বিপিএলের বাকি অংশের জন্য, সেই আমির জামাল তার ন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফি ন্যাশনাল টিমের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে থাকার জন্য সে পাকিস্তানে ফিরে গেছে। যাওয়ার আগে সে 2টি ম্যাচ খেলেছিল, 2 ম্যাচ খেলে একটি উইকেট শিকার করেছে এবং ব্যাট হাতে 5 রান করে অপরাজিত ছিল একটি ম্যাচে, আরেকটি ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি। এখন আমির জামাল চলে যাওয়াতে কিন্তু তাদের যে পেস ডিপার্টমেন্টে একটু শূন্যতা তৈরি হয়েছে, যার কারণে তার জায়গাতে বাংলাদেশের লোকাল ইয়াং 22 বছর বয়সী ডানাতে পেস বোলার মুশফিক হাসানকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স ম্যানেজমেন্ট, যে দলের সাথে জয়েন করে সে অলরেডি অনুশীলনও করে ফেলেছে গতকালকে। এখন আমির জামাল সর্বশেষ ম্যাচের একাদশে ছিল না, আর নয়তো বলা যেত যে আমির জামালের জায়গায় একাদশে চলে আসবে মুশফিক হাসান। তবে মুশফিক হাসানের তারপরেও একাদশে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেটা কিভাবে, সেটি এই ভিডিওতে বিশ্লেষণ করব। এখনই রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের একাদশ কীরকম হতে পারে, অথবা সর্বশেষ ম্যাচ থেকে একাদশে কয়টা পরিবর্তন হতে পারে সেটি নিয়ে কথা বলবো। গত ম্যাচে ওপেন করেছিল মোহাম্মদ নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে নাইম শেখ ভালো ব্যাটিং করেছে, গত ম্যাচে 27 বলে 51 রান করেছিল, দুর্দান্ত একটা 50 করেছে। সে তো থাকবে, তার ওপেনিং পার্টনার অধিনায়ক মিরাজ নামবে, সে গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 18 বলে 29 রান করেছে, বল হাতে 4 ওভার 29 রান দিয়েছে। এই দুজন ওপেন করবে। 3 নম্বর পজিশনে নেমেছিল অ্যালেক্স রস, যে স্টার্টটা ভালো করলেও বড় করতে পারেনি, 15 বলে 20 রান করে আউট হয়ে গেছে। তারা অ্যালেক্স রসকে নিয়ে এগুতে চাইবে। এর আগের ম্যাচে অ্যালেক্স রস 23 বলে 20 রান করে অপরাজিত ছিল, কিন্তু এর আগের 2টি ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে। এখন অ্যালেক্স রসকে কি তারা একাদশে রাখবে নাকি তাকে পরিবর্তন করে তারা ডম শিবলিকে খেলাবে, সেটি দেখার বিষয়। তবে যদিও অ্যালেক্স রস যেহেতু বিগ ব্যাশ লিগে ভালো করে এসেছে, সেই হিসাবে অ্যালেক্স রসকে পরিবর্তন করার তেমন বড় কোনো কারণ দেখছে না, তাই অ্যালেক্স রস 3 নম্বরে টিকে যাবে। 4 নম্বর পজিশনে আফিফ হোসেন গত ম্যাচে খেলেছিল, 27 বলে 32 রান করেছে এবং বল হাতে 1 ওভার 13 রান একটি শিকার করেছে, আফিফ হোসেনও টিকে যাবে। 5 নম্বর পজিশনে গত ম্যাচে কিন্তু আমরা নামতে দেখেছিলাম উইলিয়াম বশিষ্ঠকে, যে 16 বলে 20 রান করে অপরাজিত ছিল, সে একাদশে টিকে যাবে বলেই মনে হচ্ছে। আর 6 এবং 7 নম্বর পজিশনে নেমেছিল মোহাম্মদ নওয়াজ এবং মাহিদুল ইসলাম অঙ্কন। নওয়াজ মাঝখানে 2-3 ম্যাচ বিরতির পর একাদশে ফিরেছে, কিন্তু ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেনি, 6 বলে 2 রান করে আউট হয়ে গেছে। বল হাতেও ভালো করতে পারেনি, 2 ওভার 18 রান দিয়ে উইকেট শিকার করতে পারেনি। এখন মোহাম্মদ নওয়াজকে তারা কন্টিনিউ করবে কিনা সেটা দেখার বিষয়, যদিও নওয়াজ অনেক বড় একটা নাম, আর যদি তারা নওয়াজকে না খেলায় সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে কোনো অলরাউন্ডার বিকল্প নেই বিদেশি কোটায়, সেক্ষেত্রে হয়তো বা তারা নওয়াজকে কন্টিনিউ করবে। উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন গত ম্যাচে দুর্দান্ত ফিনিশিং দিয়েছে, 12 বলে 27 রান করেছে, অপরাজিত ছিল, সেই হিসাবে মাহিদুল ইসলাম অঙ্কন একাদশে টিকে যাবে। অর্থাৎ ব্যাটিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হবে না, যদি পরিবর্তন হয় সেটা বোলিং ডিপার্টমেন্টে হবে। গত ম্যাচে তার দলের মেইন পেসার আবু হায়দার রনি, সে খুব একটা ভালো বল করতে পারেনি, 2 ওভার 5 বলে 35 রান 2 উইকেট শিকার করেছে, তারপর সে একাদশে টিকে যাবে। ডানহাতি পেসার হাসান মাহমুদ বাদ পড়তে পারে এবং তার জায়গায় আসতে পারে মুশফিক হাসান। সেটা কেন বলছি, হাসান মাহমুদ গত ম্যাচে 3 ওভার 1 বলে 36 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। এর আগের ম্যাচেও 2টি উইকেট শিকার করলো, 4 ওভার 34 রান দিয়েছে। এই টুর্নামেন্ট জুড়ে কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ বোলিং করছে হাসান মাহমুদ, তার জায়গাতে রুবেল হোসেনকে ট্রাই করে দেখানো হয়েছে, সেও ভালো করতে পারেনি। এখন যদি তারা এখন মুশফিক হাসানকে একাদশে আনতে চায়, এবং যেহেতু মুশফিক হাসানকে তারা দলে ভিড়েছে কোনো একটা প্ল্যানের কারণে দলে ভিড়েছে, এবং তাদের যেহেতু এই ম্যাচটা জয়ের কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে হাসান মাহমুদকে ড্রপ করে তারা মুশফিক হাসানকে যদি খেলায় সেটা খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। আর বিদেশি পেসার সালমান ইরশাদের কথা বললে, সালমান ইরশাদের খুব
একটা গত ম্যাচটা ভালো বোলিং করতে পারেনি, 2 ওভার 2 বলে 21 রান খরচ করে একটি উইকেট শিকার করেছে, সে তো থাকছেই। এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের কথা বললে, সে গত ম্যাচটা তার ভালো বোলিং করতে পারেনি, 3 ওভার 28 রান খরচ করেছে। এখন নাসুম আহমেদের জায়গাতে এখানে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার জায়গাতে এখানে অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বিকে দেখা যেতে পারে, যে একজন বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি কিন্তু বাঁহাতি অফ স্পিন বোলিংটা করতে পারে। একটি ম্যাচ খেলেছিল, বেদম প্রহার হয়েছে তার উপরে ব্যাটসম্যানদের, তার কারণে সে বাদ পড়েছে এক ম্যাচ খেলে। এখন তার যদি তারা নাসুম আহমেদকে ড্রপ করতে চায়, সেক্ষেত্রে এই মাহমুদুর রহমান রাব্বিকে তারা একাদশে সুযোগ দিতে পারে। অর্থাৎ একাদশে যদি পরিবর্তন হয়, দুটি পরিবর্তন হতে পারে, একটা হাসান মাহমুদের জায়গাতে এখানে মুশফিক হাসানকে দেখা যেতে পারে, আর একটা হচ্ছে পরিবর্তন হতে পারে নাসুম আহমেদের জায়গাতে মাহমুদুর রহমান রাব্বি আসতে পারে। তবে মাহমুদুর রহমান রাব্বি একাদশে আসার সম্ভাবনা খুবই কম। নাসুম আহমেদকে তারা গুরুত্বপূর্ণ ম্যাচে কন্টিনিউ করতে চাইবে, আর সেখানে হাসান মাহমুদের জায়গাতে মুশফিক হাসান আসার একটা জোর সম্ভাবনা রয়েছে। তো পরিবর্তন হলে এই দুটি পরিবর্তন হতে পারে, অথবা কমপক্ষে একটি পরিবর্তন একাদশে দেখা গেলেও যেতে পারে। আর ব্যাটিং ডিপার্টমেন্টে পরিবর্তনটা সেটা তাদের টিম কম্বিনেশন হিসাব করে তারা পরিবর্তন করতে পারে, তবে পারফরমেন্সের কারণে কেউ বাদ যাবে বলে মনে হচ্ছে না। টিম কম্বিনেশনের কারণে যদি পরিবর্তন হয়, সেটা হলেও হতে পারে। তো মোটামুটি এরকমই হতে যাচ্ছে খুলনা টাইগার্সের রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ। এই ম্যাচটি খুলনা টাইগার্স তো জান প্রাণ দিয়ে জয়লাভ করতে চাইবে, কারণ যদি তারা জয়লাভ করতে পারে তাহলে তাদের 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট হবে। তখন তাদের যে শেষ ম্যাচটি বাকি থাকবে, সেই ম্যাচটি তারা জয়লাভ করলে 12 পয়েন্ট নিয়ে, এবং নেট রান রেট ভালো থাকলে তারা দুর্বার অথবা চিরং কিংস, বিশেষ করে দুর্বার পেছনে ফেলে তারা কোয়ালিফাই করতে পারবে। আর যদি আজকের ম্যাচ তারা হেরে যায়, সেক্ষেত্রে পরের ম্যাচ জয়লাভ করলেও কোনো লাভ হবে না, কারণ তখন পরের ম্যাচ জয়লাভ করার পর 10 পয়েন্ট হবে। তাদের এখন 8 পয়েন্ট আছে, তাদের আগে 12 পয়েন্ট নিশ্চিত করতে হবে, তারপর নেট রান রেটও ইম্প্রুভমেন্ট করতে হবে। এখন যদি ম্যাচ জয়লাভ করতে থাকে, দুটি ম্যাচে জয়লাভ করে, সেক্ষেত্রে নেট রান রেট তো ইম্প্রুভ হবেই। তার আগে দুটি ম্যাচে জয়লাভ করার কোনো বিকল্প এখানে নেই, দুটি ম্যাচে তাদের ডু অর ডাই ম্যাচ। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচে খুলনা টাইগার্স কীরকম একাদশ নিয়ে নামে এবং কী ধরনের মাইন্ডসেট নিয়ে নামে, যে তারা রংপুর রাইডার্সকে হারানোর জন্য কী করতে পারে, কারণ রংপুর রাইডার্সও কিন্তু তাদের সর্বশেষ 3টি ম্যাচে তারা হেরেছে। এখন রংপুর রাইডার্সের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে, তাদের সম্ভাব্য একাদশ নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।